ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে স্বাগত জানাচ্ছি দর্শক। আমরা আজকে একটি বিশেষ অনুষ্ঠান করছি। বিশেষ অনুষ্ঠান ঠিক না, আসলে আমাদের একজন অতিথি আজকে যোগ দিয়েছেন। আমাদের যিনি অতিথি, প্রত্যেকটা সময় তো আমরা বিষয়কে নিয়ে অনুষ্ঠান এগোই, আমাদের আজকের অনুষ্ঠান অতিথিকে নিয়ে এগোনো। আচ্ছা, অর্থাৎ আমাদের এই অতিথি একজন বিষয়, তিনি নানা আলোচনায় আছেন, নানা সমালোচনায় আছেন, তাকে নিয়ে নানা তর্ক আছে, নানা বিতর্ক আছে। তার সম্পর্কে, তার সম্পদ কত, তিনি কিভাবে কোথায় কি করেন, সব কিছু নিয়েই আলোচনার মধ্যে আছে। কখনো সমালোচনায় যাচ্ছে, কখনো আলোচনায় যাচ্ছে। এই আলোচনা সমালোচনার পেছনে তার বিপুল সংখ্যক সমর্থকও রয়েছে, অথচ তিনি আগে কখনো রাজনৈতিক দলের নেতা ছিলেন না। খুব নিতান্ত একদম নবাগত একটি রাজনৈতিক দলের নেতা হয়েছেন। এখান থেকে কিছুটা হয়তো বা বুঝতে পারছেন, কিন্তু আমরা রাজনৈতিক দলের কথার চেয়েও আমরা তাকে জানি যে তিনি হলো ডেস্টিনি 2000-এর চেয়ারম্যান, ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন। রফিকুল আমিন আমাদের আজকের অতিথি। কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। আমি ভালো আছি। আপনার আলোচনা সমালোচনা নিয়ে আমরা আজকে কথা বলবো। দর্শক আপনারা থাকেন। আমাদের আজকের বিষয় আমরা এই রফিকুল আমিনকে নিয়ে ঠিক করেছি, গ্রাহকের বিনিয়োগ ফেরত, মুখোমুখি রফিকুল আমিন। আমাদের সাথে এই ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত যে লিঙ্কগুলো রয়েছে, আপনারা চাইলে আপনাদের যত ক্ষোভের কথা আছে, যদি আপনারা সংক্ষুব্ধ থাকেন তার উপরে সেটি বলবেন। আপনারা যে যত টাকা পান সেটি বলবেন। আপনারা যদি পরামর্শ দেন, যারা ডেস্টিনিকে ভালোবাসেন তারাও বলবেন। আমরা শিরোনাম দেখে আসি, শিরোনাম দেখে তারপর আলোচনা শুরু করব। জনগণ গণভোট সনদ বোঝে না, সংকট সবই তৈরি করা, দাবি মির্জা ফখরুলের। একটা দল বলতেছে যে গণভোট হতে হবে নির্বাচনের আগে, তাই না? কয়েকটা দল, আর আমরা বলছি এই নির্বাচনের গণভোট দিয়ে হয় নির্বাচনের দিনেই হবে। গণ অভ্যুত্থানের শহীদ পরিবারগুলোকে কাছে টানছে বিএনপি। ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, শঙ্কা নেই জানালেন আইন উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ বৃহস্পতিবার শুরু, জানিয়েছে নির্বাচন কমিশন। আইএমএফের ঋণের কিস্তি আপাতত মিলছে না, নির্বাচিত সরকারের সংস্কার বাস্তবায়ন দেখে ছাড়ের সিদ্ধান্ত, জানালেন অর্থ উপদেষ্টা। এস আলম গ্রুপের বিরুদ্ধে সিঙ্গাপুরে টাকা পাচারের অভিযোগ, দুদকের মামলায় আসামি ৬৭, সাবেক এমপি নাবিলের সম্পদ ও ব্যাংক হিসাব জব্দ। এবং সরকারের আশ্বাসে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি আপাতত স্থগিত, কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চলবে। দর্শক শুনছিলেন শিরোনাম, আমরা আলোচনায় যাব। আমাদের আলোচনার বিষয় যদিও গ্রাহকের বিনিয়োগ ফেরত, মুখোমুখি রফিকুল আমিন, কিন্তু রফিকুল আমিন এখন রাজনৈতিক দলেরও নেতা। আমরা রাজনৈতিক বিষয়টিতেও আলোচনা আসতে চাই, কিন্তু ডেস্টিনির কথাটা আগে বলতে চাই। আমি যদি খুব সাধারণভাবে এক কথায় বলি, ডেস্টিনির গ্রাহকদের টাকা কবে ফেরত দেবেন আপনি? এটা বারবার বলছেন, কিন্তু আসলে কি ফেরত দিচ্ছেন কিনা, আর দিতে চান কিনা, নাকি না? অবশ্যই আমরা দিতে চাই। এটা নির্ভর করবে আদালতের উপরে। আমরা আদালতে আপিল করে রেখেছি, উচ্চ আদালতে। কারণ নিম্ন আদালতে যখন আমি আমার সাফাই সাক্ষী দিয়েছিলাম, তখন রিকোয়েস্ট করেছিলাম বিচারক মহোদয়কে, মাননীয় বিচারককে, যে আপনি আমাকে একটা ডাইরেকশন দেন, আমাকে সাজা দিবেন না মুক্তি দিবেন আমি জানি না, একটা ডাইরেকশন দেন যেন আমি যেন মানুষের টাকা ফেরত দিতে পারি। কারণ আদালতের ডাইরেকশন ছাড়া ওই যে আপনার সম্পদগুলো যে ক্রোক হয়ে আছে, মানে যেটাকে বলে পারমিশন পিটিশন, সেই সম্পদগুলো অবমুক্ত করার সুযোগ নাই, ব্যাংক অ্যাকাউন্টগুলো খোলার সুযোগ নাই। নাহলে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিলে এবং সম্পদগুলো অবমুক্ত করে আমাদের যে ব্যবসা করার লাইসেন্স যেটা করে রাখা হয়েছে, আটকায় রাখা হয়েছে, দেখেন অনেক কিছু কিন্তু করা হয়েছে। আমাদের আমরা যখন সারেন্ডার করে জেলে গেলাম, এরপরে চার্জশিটে যখন প্রথমত আপনার এজাহারে 12 জন আসামি, আমি জেনারেল হারুন মোহাম্মদ হোসেন সহ, এরপরে চার্জশিটে আরও 34 জন, মোট 46 জন আসামি করা হয়েছে। এখন ওই সময় কিন্তু একটা 3টা আলাদা আলাদা মামলা দিয়ে, পারমিশন পিটিশন দিয়ে সম্পত্তিগুলো জব্দ করা হয়েছে সবগুলো কোম্পানির, এবং সবগুলো ব্যাংক অ্যাকাউন্ট 533টা। মজার ব্যাপার হচ্ছে কোনো কোম্পানির বিরুদ্ধে কিন্তু তখন বাদী মামলা করে নাই, কিন্তু সবগুলো কোম্পানির সম্পদ জব্দ এবং ব্যাংক অ্যাকাউন্ট করে রাখছে, জব্দ করে রাখছে। আমরা বুঝতে পারলাম না এটা কেন করছে। এখানেই শেষ না, কিন্তু আমাদের ট্রেড লাইসেন্স যেন রিনিউ করতে না দেওয়া হয়, এ ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়ে গেছে বাদী। আমাদেরকে জয়েন্ট স্টকে যাতে আমরা কোনো ফাইল আপডেট করতে না পারি, মানে সব দিক দিয়ে আমাদের ব্যবসাটাকে
টোটালি শাটডাউন করার জন্য নির্দেশ দিয়ে দিছে তারা। দেওয়ার পরে এখন আমরা বহুবার চেষ্টা করেছি তখন বিভিন্ন সময়, না আমাদেরকে জয়েন্ট স্টকও রেসপন্স করে না, সিটি কর্পোরেশনও আমাদেরকে এটা রিনিউ করে দিচ্ছে না। এই অবস্থায় আমাদের দীর্ঘ সময় পার হয়ে গেছে। কিন্তু আমরা কিন্তু সবসময় একটা কথা বলেছি, বিশেষ করে আমি এবং হোসেন, আমাদেরকে যখন রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছে আমরা কিন্তু একটা অনুরোধ করেছি যে আমাদেরকে আটকায় রাখেন, আপনাদের কোনো একটা ইচ্ছা আছে, আমাদের বিরুদ্ধে হয়তো আপনাদের আনসিন কিছু অভিযোগ আছে, আমরা আমাদের পক্ষ থেকে যা বলার বলবো, কিন্তু ব্যবসাটা চালু রাখার ব্যবস্থা করেন। তখন বলেই ফেলছে ব্যবসাটা আটকে রাখার জন্যই তো আপনাদেরকে আটকানো, তো আপনাদেরকে আটকে রেখে ব্যবসা ছেড়ে দিলে আর লাভ হলো কি? তার মানে দেখেন এরা কিন্তু লেগেছে শুধু আমার বিরুদ্ধে নয়, আমাকে কিন্তু একসময় একজন পরিচালক আমাকে এবং হোসেনকে বলছে এক কাজ করেন আপনারা দেশ ছেড়ে চলে যান, এয়ারপোর্টে নামাই দিয়ে আসি। আমি বললাম তাহলে বিষয়টা তাহলে আমরা না, আমাদেরকে তো ছেড়ে দিতে চাচ্ছে, তো বিষয়টা কি? আমরা রাজি হলাম না। পরের দিন কিন্তু আসল বিষয়টা ক্লিয়ার হলো। পরের দিন বললো যে আপনারা এক কাজ করেন, 2-1টা কোম্পানি আমরা বলে দেবো, এই 2-1টা কোম্পানি ছাড়া বাকি সব কোম্পানি বন্ধ করে দেন। তার মধ্যে একদম মেজর কোম্পানি যেটা বন্ধ করতে বলা হলো, যেটা ডাইরেক্ট সেলিং কোম্পানি, যেটার সাথে প্রায় 43,50,000 লোকের রুজি রোজগার জড়িত এবং তার সাথে আরও 2 কোটি লোক আছে কিন্তু পিছনে চিন্তা করলে, এই কোম্পানিটা বন্ধ করে দিতে হবে। তখন আমি বলেছি না, আমাদেরকে যাই দেন, এই কোম্পানি বন্ধ করলে বহু লোক বেকার হয়ে যাবে, আপনাদের ভোট নষ্ট হবে। বলে আমরা ভোট নিয়ে তো চিন্তা করি না, এগুলো কিন্তু এখন বারবার কিন্তু প্রতিধ্বনি হচ্ছে আমার জীবনে। তো এখন কথা হচ্ছে, আমি মোট কথা আপনাকে যেটা বলতে চাচ্ছি, অবশ্যই আমরা টাকা ফেরত দিতে চাই এবং দিতে বাধ্য, এবং টাকা ফেরত দেওয়ার মতো অবস্থান কোম্পানির আছে। এখন কথা আছে দেখেন, আমি যদি কোম্পানির প্রশাসনে বসে, চেয়ারে বসে হুকুম দেওয়ার যদি সুযোগ না পাই, আমি কিভাবে টাকা ফেরত দেব? টাকা ফেরত দিতে হবে কিন্তু চেয়ারকে, নট ম্যানকে। আমি একটু আপনাকে আরেকটু খোলাসা করি। অনেক গ্রাহক বলছেন যে আপনি বলছেন দিতে চান, কিন্তু আপনার সদিচ্ছা আসলে নাই। কিভাবে বুঝবে? এটিকে আরো একটু ব্যাখ্যা করুন। এটা হচ্ছে কি, আমি দিতে চাই, মানে আপনার এই যে দেওয়ার কথাটি, কারণ আপনি খুব চমৎকার করে কথা বলেন, মানুষ কিন্তু আপনার কথা খুব অভিভূতভাবে শোনে। আপনি আবারও সবাইকেই কথা বলছেন, কিন্তু আসলে দিতে চাচ্ছেন না। না, এটা সত্যি না। আপনি করেন, আদালত আমাকে অর্ডার দিক যে তুমি এক কাজ করো, তোমার মামলার নিষ্পত্তি পরে হোক, তোমার কি হবে না হবে, আপিল করেছো, আমি তো সাজা খেটেই ফেলছি। এখন মামলায় যদি এই সাজা বহাল থাকে, আমার সাজা খাটতে হবে না, আর যদি বহাল না থাকে খালাস দেয়, আমি পেয়ে গেলাম। আমার কিন্তু মামলায় এখন আপিল বিভাগে কি হবে এটাতে আমার কোনো লাভ লোকসান নেই, কারণ আমার খাটা হয়ে গেছে। আমি 12 বছরের চাইতেও বেশি 3 মাস 5 দিন, সিআরপিসিতে বলা হয় কোনো ব্যক্তি যদি সাজার চাইতেও একদিনও বেশি খাটে, তাইলে 35-এর ক্ষয়ের 2-এ লেখা আছে যে তাইলে তার উপরে যা দ্বন্দ্ব হবে নির্ধারণ করা হবে, দ্বন্দ্বটাই কিন্তু মাফ হয়ে যাবে। যে কারণে আমার ওই দ্বন্দ্বটা মাফ হয়ে গেছে, যেটা আমার উপরে দ্বন্দ্ব ধরা হয়েছে। এখন দ্বন্দ্ব মাফ হয়নি, আমার উপর হয়েছে, হোসেনের উপর হয়েছে, বাকিদের হয়নি, বাকিদের জন্য আপিল করতে হয়েছে। এখন আপনি যেটা বললেন যে আমার সদিচ্ছা নাই, এটা কিভাবে বুঝলেন? আমি তো বারবার চিৎকার করে আসতেছি যে আমাকে লাগবে না, আমি বলতে বুঝাচ্ছি। এখন কিন্তু বর্তমানে একটা বোর্ড দিয়েছে হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট 173/22 দিয়েছে। সে বোর্ডের চেয়ারে কে আছে এটা দেখার দরকার নাই, চেয়ারকে পাওয়ার দেওয়া হোক। এখন চেয়ারে যেই বসুক সে টাকাটা দিতে পারবে, আমাকে টাকা দিতে হবে এটা নট নেসেসারি। কেন জানেন? মানুষ কিন্তু টাকা পায় প্রতিষ্ঠানের কাছে, খেয়াল করেন তাদের কাছে যে মানি রিসিট আছে, ওখানে কোথাও লেখা নাই মানি রিসিটে মোহাম্মদ হোসেনের কাছে টাকা পায় বা মোহাম্মদ রফিকুল আলমের কাছে টাকা পায়। ফর এক্সাম্পল, আমি আপনাকে একটা কথা বলি, বিগত স্বৈরাচারী সরকার যখন আপনার এখানে দায় তৈরি করে গেছে, রাশিয়ার কাছে, চায়নার কাছে, ইন্ডিয়ার কাছে, 3টা দেশে দায় তৈরি করেছে, বিদ্যুৎ খাতে, পরমাণু বিদ্যুৎ খাতে, ব্রিজের খাতে। এটা কে শোধ করতেছে? ভারত থেকে বসে শেখ হাসিনা না বর্তমান রানিং সরকার? এটাই নিয়ম। সবসময় মনে রাখবেন, যখন প্রতিষ্ঠান বা রাষ্ট্রের কাছে যখন মানুষ টাকা পায়, ওই রাষ্ট্র বা প্রতিষ্ঠানের দায়িত্বে যে থাকে তার দায়িত্ব হচ্ছে টাকাটা ফেরত দেওয়া, কোনো ব্যক্তির নয়। ব্যক্তি কখন দিবে? ব্যক্তি যখন ওই ক্ষমতায় আসবে। এখন আমি এবং হোসেন যদি আবারও যদি দায়িত্বে আসি, অবশ্যই আমরা দিতে বাধ্য এবং দিয়ে দিতে পারবো। আমরা ওই সক্ষমতা আছে কোম্পানি, শুধু এটা নয়। দেখেন আমাদের গ্রাহকরা কিন্তু টাকা ফেরত চাচ্ছে, এটা একটা অপপ্রচার। কেন জানেন? আমি দেখেছি বহু গ্রাহকের সাথে কথা বলে দেখেছি, তারা স্ট্রেট একটা কথা বলে, ব্যবসা শুরু করবেন কবে সেটা বলেন। তার মানে তারা বেকার ভাই, 12 বছর ধরে, বুঝছেন, তাদের লাইফ শেষ হয়ে গেছে। আপনারা কিন্তু একটা জিনিস ভুল বুঝতেছেন। একটা লোক বুঝি আপনার 10,000, ধরেন যে ন্যূনতম টাকা পাবে সেটা হচ্ছে 10,000 টাকা। একটা লোক এই 10,000 টাকা নিয়ে গেলে জানেন এটা খরচ করতে কয়দিন লাগবে? হার্ডলি 10 দিন, 1 মাসও নয়। তার মানে আপনি কি মনে করেন 10 দিনের খরচের টাকা পাওয়ার জন্য সে চিৎকার দিচ্ছেন? নো।
আমার সাথে সবাই কথা বলে তো যে আপনি ব্যবসা শুরু করতেছেন না কেন? আমি বললাম ব্যবসা শুরু করবো মানে আমার লাইসেন্স রিনিউ করে দিচ্ছে না, আমি যে ব্যবসাটা করবো সে লাইসেন্সই দিচ্ছে না। খেয়াল করেন, সেই লাইসেন্সটা কি ডাইরেক্ট সেলিং এর লাইসেন্স, যেটা MLM এর লাইসেন্স, যেটা আইন হয়েছে 2013 সালের 10ই অক্টোবর একটা আইন হয়েছে, কিন্তু তখনও কিন্তু একটা ডিসক্রিমিনেশন করা হয়েছে। 4টা নতুন কোম্পানিকে লাইসেন্স দিয়েছে, আমাকে দেয়নি, অথচ আইনটা তৈরি করা হয়েছে কিন্তু ডেস্টিনিকে টার্গেট করে। ডেস্টিনি নিয়ে এত নাড়াচাড়া হয়েছে যে এরা আইনের বাইরে কাজ করে। আপনি কি জানেন আমরা আইনের আওতায় যে কাজ করেছি, আমরা যে MLM করেছি আইনের আওতায়, সেটার প্রমাণ হচ্ছে আমাদের আর্টিকেল মেমোরেন্ডামের 9 নম্বর ক্লজে পরিষ্কার আমরা ডিক্লারেশন দিয়েছি যে আমরা MLM পদ্ধতিতে, নেটওয়ার্ক পদ্ধতিতে ব্যবসা করতে চাই। তাই এখানে এই কথা বলার কোনো সুযোগ নাই আমরা বেআইনিভাবে আইন ভঙ্গ করে ব্যবসা করেছি। এখন আমি আপনাদের মাধ্যমে যেটা জানাতে চাই সবার উদ্দেশ্যে, সেটা হচ্ছে আমাদের গ্রাহকরা যতটা না টাকা ফেরত চাচ্ছে তার চাইতে বেশি চাচ্ছে ব্যবসাটা শুরু। আমি এই সর্বশেষ যে আপনাদের বোর্ড গঠন হয়েছে সেই বোর্ডের চেয়ারম্যান হলো প্রশান্ত ভূষণ বড়ুয়া। জি, তারা একটি সর্বশেষ এই বোর্ড গঠন হওয়ার পরে যেই অনুষ্ঠানটি করে সেখানে তারা আমি কিছু লাইন পড়ে শোনাই যে এই অনুষ্ঠানটা এই রাজধানীতে একটা অনুষ্ঠান করা হয় এবং অনুষ্ঠানে বলা হয় খুব সম্ভবত ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, হ্যাঁ, ডেস্টিনি 2000 এর ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনের অনুপস্থিতিতে তার আত্মীয় আশরাফুল আমিন কোম্পানিটিকে গোছাচ্ছেন, অর্থাৎ ওইখানেও কিন্তু আপনার কথা বলা হয়েছে এবং আপনার অনুপস্থিতিতে আশরাফুল আমিন আপনার কোনো একজন আত্মীয় তিনি কোম্পানিটা গোছাচ্ছেন এবং তারা বলেন যে আমরা ডেস্টিনি 2000-এর নবযাত্রা, এটি নবযাত্রার জন্য তারা শুরু করেন এবং তখন ডেস্টিনির শীর্ষ মানে আমি অভিযোগটা বলি যে এর সঙ্গে ডেস্টিনি গ্রুপের শীর্ষ কর্মকর্তার এই সহযোগী প্রতিষ্ঠানটি ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন, যেটি সবচেয়ে আলোচিত, হ্যাঁ, ট্রি প্ল্যান্টেশন একটা গাছ বিক্রির নামে 2000 কোটি টাকার বেশি তারা আত্মসাৎ করেছেন। এখন আমি যে এই তথ্যগুলো বললাম এই কারণে জানতে চাই যে এই বোর্ডের প্রধান হলো প্রশান্ত ভূষণ বড়ুয়া, যাকে হাইকোর্ট নিয়োগ দেয়। এই বোর্ড, আপনার অবস্থান এবং আপনারা কিভাবে আসলে ডেস্টিনি 2000, এখন তো এটা সবকিছু সরকার নিয়ন্ত্রণ করছে তার মতো করে, আমার মনে হয় না সরকার নিয়ন্ত্রণ করছে, এটা আদালতের আদেশের অপেক্ষা আছে। দেখেন আমি সরকারকে দিব কেন, হ্যাঁ রাষ্ট্রপক্ষ, সরকার আর রাষ্ট্রপক্ষ মানে সরকার বলতে আদালত আর কি, আদালত রাষ্ট্রপক্ষ, সরকার নয়। সেই ক্ষেত্রে এই জায়গাটি আপনি কিভাবে মিট আপ করবেন, আর আপনি যে বলছেন গ্রাহকদেরকে টাকা ফেরত দেবেন, এটাই বা সত্য হবে কবে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে অভিযোগটা আত্মসাতে ছিল না। আপনি যদি দুদকের এজাহার পড়েন, আত্মসাতের গল্পটা বানিয়েছে কিছু কিছু হলুদ মিডিয়া, তারা হয় বুঝে করছে এটা, না বুঝে করছে। আমাদের বিরুদ্ধে কিন্তু আত্মসাতের অভিযোগ নয়, আমাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে আমরা MLM পদ্ধতিতে গাছ বিক্রি করেছি, খেয়াল করেন, এবং আমরা মানি লন্ডারিং করেছি। আমি এটা বুঝলাম না যে MLM পদ্ধতিতে গাছ বিক্রি করলে এটা কেন মানি লন্ডারিং হলো, আমি জানতে চাইছি। তখন সে বলছে মানি লন্ডারিংয়ের শর্তই হচ্ছে যদি অর্থের উৎস অবৈধ হয় এবং সেটা যদি ট্রান্সফার হয়, এটা মানি লন্ডারিং। তো আমি বললাম তাহলে অর্থের উৎস অবৈধ কীভাবে হলো? বললো যে আপনি অর্থটা সংগ্রহ করেছেন অবৈধ পদ্ধতিতে, পদ্ধতির নাম হচ্ছে MLM। আপনি দেখেন এজাহারে বা চার্জশিটে কোথাও কিন্তু আত্মসাৎ কথাটা লেখা নেই। এটা আমি বারবার খেয়াল করেছি যে অনেকগুলো মিডিয়া এটা লেখে অর্থ আত্মসাতের মামলায় রফিকুল। আরে বাবা, আত্মসাতের একটা পেনাল কোড আছে, আবার মানি লন্ডারিংয়েরও একটা পেনাল কোড আছে। অভিযোগটা করেছে মানি লন্ডারিং অ্যাক্ট 2009 তৎসহ 2012 এবং সেখানে ধারা 4-এর 2, 3 এই ধারা 2 হচ্ছে সাজা, 3 হচ্ছে জরিমানা। অভিযোগটাই করলো মানি লন্ডারিংয়ে, কিন্তু গল্প সব পড়ে যাচ্ছে হচ্ছে কি আত্মসাতের। মানে রচনা আসছে কিন্তু গরু রচনা, গরু সামান্য বলে চলে গেছে কুমির রচনাতে। মানে আপনি বলছেন যে আত্মসাতের অভিযোগ ছিল না। এই এতদিন ধরে যে আমরা আলোচনা শুনছি, আপনার নামে সমালোচনা, সব গল্প, আত্মসাৎ নয়। আমাদের বিরুদ্ধে অভিযোগটা কিন্তু খুব স্পেসিফিক। আমরা অবৈধ পদ্ধতি, একটু খেয়াল করে শুনেন, কিন্তু আমরা অবৈধ পদ্ধতিতে 2টা অপরাধ কিন্তু এখানে। একটা হচ্ছে আমরা অবৈধ পদ্ধতিতে গাছটা বিক্রি করেছি, হুইচ ইজ নট পারমিটেড, হুইচ ইজ ইলিগাল স্ক্যাম, পঞ্জি স্ক্যাম। জানেন যারা পঞ্জি স্ক্যাম বলে তারা নিজেরাই জানে না যে পঞ্জি স্ক্যাম কি। আমি পঞ্জি স্ক্যামটা একটু দর্শকদের উদ্দেশ্যে ক্লিয়ার করি। অনেকেই জানে না ইতালিয়ান একজন ব্যক্তি কিভাবে আমেরিকায় গেছে, এমন সব মহাপণ্ডিত আমি তাদের দেখে অবাক হয়ে যাই। অনেক সাংবাদিকও জানে। আরে বাপ রে বাপ, আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাই এখন পঞ্জি স্কিম বুঝে ফেলছে। পঞ্জি স্কিমটা হচ্ছে চার্লস পঞ্জি বলে একজন ইটালিয়ান মাফিয়া। 1920 সালে সে প্রথম কানাডাতে ছিল।
কানাডাতে একটা ব্যাংকে চাকরি করতে, সেখানে যে জালিয়াতি করার কারণে 3 বছর জেল খাটে, একটা চেক জালিয়াতি করে। এরপরে কানাডা থেকে পালায়ে যায়, পালায়ে গিয়ে সে আমেরিকাতে ঢুকে সে করে কি, আমাদের যেমন প্রাইস বন্ড আছে, সে এরকম একটা প্রাইস বন্ডের মতো একটা বন্ড বানায়, যেটার পারমিশন সে কেন্দ্রীয় ব্যাংক থেকেও নেয় না এবং রেজিস্টার অফ জন স্টক থেকেও নেয় না নিয়ে সেই বন্ডটার নাম হচ্ছে পঞ্জি বন্ড, আর স্কিমটার নাম দিচ্ছে পঞ্জি স্কিম। যেমন আমাদের পেনশন স্কিম, পঞ্জি স্কিম। এই বন্ডটার দাম ছিল $100। সে করছে কি, এই $100 ইয়েটাকে 70 টাকায় বিক্রি করে। খেয়াল করবেন কিন্তু কথাটা, 70 টাকায় বিক্রি করে। কন্ডিশন হচ্ছে আপনি প্রাইস বন্ডের মতো নেবেন, 3 মাস পরে যখন আসবেন পঞ্জি আবার আপনার থেকে এই জিনিসটা কিনে নেবে। কত টাকায়? 100 টাকায়, $100। তাহলে মাঝখানে আপনার 3 মাসে কত লাভ হলো? $30। মানুষ এটা দেখে তৎকালীন সময়, আপনি বুঝেন ওই সময় 1920 সালের কি অবস্থা, এরকম 30% মান্থলি, তাও নট ইভেন আপনার ইয়ারলি। মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। ওরে তার কী করতেছে, মানুষ বন্ড কিনতেছে, পঞ্জি বিক্রি করতেছে, 100 টাকাটা 70 টাকা, আবার 3 মাস পরে যখন ফেরত দিচ্ছে তাদেরকে দিচ্ছে। এইভাবে যখন চলতেছে আস্তে আস্তে লাইবিলিটি তৈরি হচ্ছে। কিন্তু ওই যে বলতেছে MLM পদ্ধতিকে বলে পঞ্জি স্কিম, এরা হলো একেবারে গর্ধব, অথর্ব, মূর্খ। আমি 3টা শব্দ ব্যবহার করলাম। MLM এর সাথে পঞ্জি স্কিমের কোনো সম্পর্ক নাই। MLM 100% প্রোডাক্ট বেসড লেনদেন করে। তবে MLM এর নামে যারা মানি গেম খেলে, সেটা নট নেসেসারিলি পঞ্জি স্কিম, এটাকে বলে এয়ারপ্লেন গেম। এটা আরেকটা জুয়া, পঞ্জি স্কিমের সাদৃশ্য নয়। এটা আরেকটা নতুন আইডিয়া, যে আপনি নতুন লোকের থেকে টাকা নেবেন, পুরান লোকের দিবেন। কিন্তু পঞ্জি কিন্তু এই কাজটা করতো না। পঞ্জি কখনো নতুন লোক থেকে টাকা নিয়ে পুরান লোকের দিতে এই কাজটা করতো না। সে করতে কি, সরাসরি 70 টাকার জিনিস 100 টাকা বেচত, 3 মাস পরে আসবেন আপনার থেকে আবার 100 টাকা কিনে নিত, মাঝখানে আপনার 30 টাকা লাভ হয়। দেয়ার ইজ নো ব্রোকার ইন বিটুইন। এটা হচ্ছে পঞ্জি। পঞ্জি যেটা করেছে পিওর ইললিগাল ব্যাংকিং, একদম সোজা ইললিগাল ব্যাংকিং। কেন্দ্রীয় ব্যাংকের থেকে সে কোনো ইয়েও নেয়নি, পারমিশনও নেয়নি। আর ইললিগাল পিরামিড যেটা মানুষ একটা ধাপ, সেটা এয়ারপ্লেন গেম। এয়ারপ্লেন গেম, আপনি একটা নতুন লোকের টাকা নিয়ে পুরান লোকের বিদায় করতেছেন, আস্তে আস্তে লাইব্রেরি তৈরি হচ্ছে। দ্যাট নট নেসেসারিলি পঞ্জি স্কিম, দ্যাট ইজ কমপ্লিটলি এয়ারপ্লেন গেম। বুঝতে পেরেছি। জুয়া, এটাও জুয়া, দুটোই ইললিগাল। আমাদের কিন্তু এটা ইললিগাল নয়। এখন তারা বলতে চাচ্ছে, এই যে আমাদের যে বাদী, যে এই যে জায়গাটা ইললিগাল হয়ে গেছে, সে বলতেছে সারা ওয়ার্ল্ড ওয়াইড, সারা ওয়ার্ল্ডে দেখা কীভাবে দেখেন, সারা ওয়ার্ল্ড ওয়াইড এটা ইললিগাল। তো বলি কোন দেশে ইললিগাল বলেন? বলে চায়নাতে। মজার ব্যাপার হচ্ছে, চায়না এটাকে কেন ইললিগাল করেছে জানেন? মাল্টি লেভেল মার্কেটিংয়ে কিন্তু একজন পুঁজিপতিশালী হয়, ক্যাপিটালিস্ট হয়, প্রচুর পয়সা বানায় একটা ছেলে। আর চায়না হচ্ছে কমিউনিস্ট কান্ট্রি, সেখানে কোনো পুঁজিবাদী তৈরি করার পদ্ধতি নেই। চায়না কিন্তু ভয় পায় এই ধরনের ক্যাপিটালিস্ট আইডিয়া, যেগুলো আমেরিকানরা, ব্রিটেনের ইয়েরা বাইর করে, যে একজন সাধারণ লোক যখন বেশি পয়সা কামাবে। আপনি দেখেন না এরা কী করছে? ওই যে আপনার ই কমার্সের একজন চাইনিজ, যে লোকটাকে অনেক দিন আটকে রাখছে, সে কি কোনো ইলিগাল MLM করছে? নো। তারা কখনোই, চাইনিজ গভর্নমেন্ট কখনোই কাউকে ধনী হইতে দেখতে চায় না, একটা জায়গায় সারপ্রাইজ করে রাখে। কিন্তু MLM কি হয় জানেন? মজার ব্যাপার, আপনি যদি সলিড 10 ইয়ার্স করেন, কাজ করেন যে কোনো MLM কোম্পানির না। আমরা একটা ছোট্ট ব্রেকে যাব। আমরা ডেস্টিনির সম্পর্কে আমাদের যতটুকু ধারণা ছিল তার একটা ছোট্ট শেষ উত্তর চাই, যে আমরা টাকা দিতে পারবো, এটা আপনি শিওর থাকেন। আমার ছাড়া আমার ম্যানেজমেন্ট, এখন যারা বর্তমান বোর্ডে আছে ওরাও দিতে পারবে। আমার অ্যাডভাইস দিতে হবে। তারা যদি আমার অ্যাডভাইস নেয়, আমি জানি তাদের হয়তো ওই জ্ঞান নাই কীভাবে দিতে হবে। আমাকে যদি তারা অ্যাডভাইজারও রাখে, যে ঠিক আছে কীভাবে দেবো বলেন, আমি দেখাই দেবো যে এইভাবে। কিন্তু আদালত, এটা যেহেতু আদালতের অধীনে আছে, আদালতের সিদ্ধান্ত ছাড়া তো আপনার। আদালত সিদ্ধান্তটা দিচ্ছে না কেন জানেন? তারা ভয় পাচ্ছে, জুজুবরির ভয়, বুঝছেন? মনে হচ্ছে যে, কিভাবে আপনি বলেন আদালত কি ভয় পাচ্ছে? আমি জানি ভয় পাচ্ছে। তারা এই ধরনের মামলা ফেস করতে চায় না, যেটা এত আলোচিত। আপনি দেখেন, যতগুলো আলোচিত ঘটনার মামলা যায়, এরা কিন্তু বিব্রত হয়, বুঝছেন? বলে যে আবার এটা নিয়ে আসছেন, ঝামেলা করতে আসছেন। তার মানে এইটার কিন্তু রাজনৈতিক সমাধান হতে হবে। আমি কিন্তু সমাধান দিয়ে দিচ্ছি। ডেস্টিনির মামলার কোনো আইনি সমাধান হওয়ার সুযোগ একেবারেই কম। এটা হইতে হবে রাজনৈতিক সমাধান। সেটা কি, দেশে একটা নির্বাচিত সরকার আসলে সেই সরকারের রাষ্ট্রপ্রধান, মানে যারা দায়িত্বশীল লোক থাকবে, বাণিজ্য মন্ত্রণালয় বা অর্থ মন্ত্রণালয়, তাদের সাথে বসে করলে এটা। আমরা ছোট্ট একটু বিরতি নেব। বিরতির পরে আপনার প্রশ্নটি আমরা দর্শককে বলে যেতে চাই, যে যখন আপনি গ্রেপ্তার হন, এই যে মামলাতেই হন,
অনেকের মধ্যে কথা ছিল যে আপনি তখনই রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন, অর্থাৎ রাজনৈতিকভাবে আপনি ওই সময়কার ওই সরকারের জন্য হুমকির মুখে ছিলেন। এটা অনেকের আলোচনার মধ্যে ছিল। আপনি তো রাজনৈতিক দল গঠন করলেন, হঠাৎ করে রাজনৈতিক দল গঠন করলেন, নিবন্ধনও করলেন, এবং আমরা আলোচনা শুনছি যে আপনি নিবন্ধনের পেছনেও এক ধরনের কারসাজি আছে। কারসাজি শব্দটি বললাম, পরে আমরা ক্লিয়ার করছি। দর্শক আমাদের সাথে থাকুন। রফিকুল আমিন কিভাবে হঠাৎ করে রাজনৈতিক দলের আহ্বায়ক হয়ে গেলেন, রাজনৈতিক দল নিবন্ধন পেল, এই কথাটি শুনবো তার মুখের থেকে। আবারও স্বাগত ইস্পানি মির্জাপুর জিরো আওয়ার। আমাদের আজকের অতিথি রফিকুল আমিন। বিরতিতে যাওয়ার আগে বলে গিয়েছিলাম যে আপনি, বাংলায় শব্দ আছে অঘটন ঘটন পটিয়সী, আপনি সবসময় বিভিন্ন ধরনের, অঘটন কিনা জানি না, কিন্তু ঘটনার উৎপাদন করেন। আপনি রাজনৈতিক দল করে ফেললেন হঠাৎ করে, এটার উদ্দেশ্য কি? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রথম কথা হচ্ছে, রাজনীতি কিন্তু আমার রক্তে আছে। আমার বাবাও রাজনীতি করেছেন, নির্বাচনও করেছেন, এটা অনেকে জানে না। 1954 সালের নির্বাচনে আমার বাবা যুক্তফ্রন্ট থেকে ছাতা মার্কা নির্বাচন করেছেন, জিততে পারেন না, হেরে গেছেন। কারণ জিতছে আমার বড় চাচা, উনি মুসলিম লীগ থেকে দাঁড়াইছে হারিকেন মার্কায়। দুই ভাই এক আসন থেকে দাঁড়াইছে। এটা হচ্ছে ঐতিহাসিক নোয়াখালী 6 হাতিয়া দ্বীপে, বুঝছেন। রাজনীতি আমার রন্ধ্রে রন্ধ্রে আছে, রক্ত রক্তে আছে। কিন্তু আমি কখনো চিন্তা করি নাই যে ব্যবসা বাণিজ্যর ঝামেলার মধ্যে রাজনীতি করব। কিন্তু যখন আমি দেখলাম যে আমাকে তো ব্যবসা থেকে টোটালি অবসর দিয়ে দেওয়া হয়েছে, আমি কিন্তু একদম অবসরে চলে গেছি। তো তখন ভাবলাম যে সময় তো কাটাইতে হবে, রাজনীতি করি। এটা হচ্ছে প্রথমটা। এরপর চিন্তা করলাম, দেশে কিন্তু কোনো আইনের শাসন ছিল না অতীতে, এবং বাংলাদেশে আপনার যদি দেশের উন্নয়নে আপনি সরাসরি সম্পৃক্ত হতে চান, রাজনীতির মঞ্চের বিকল্প নাই। কিন্তু আমি চিন্তা করছি, আমি কি আসলে দেশের উন্নয়ন চাই, মানুষের উন্নয়ন চাই, তাইলে আমাকে সরাসরি রাজনীতি সম্পৃক্ত হইতে হবে। কেন? দেশের উন্নয়নে সরাসরি সম্পৃক্ত হওয়ার একটা বড় মঞ্চ হচ্ছে রাজনীতি। এটা হলো 2। 3 নম্বর হচ্ছে, আমি চিন্তা করলাম যে আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। দেশে কিন্তু ন্যায় বিচার উঠে গেছে। কিন্তু খেয়াল করে দেখেন, আপনি যদি একটা জিনিস দেখেন, যে পরিমাণ ম্যান আওয়ার নষ্ট হয়, মানুষের মামলা খেয়ে যে আদালতে ঘোরাঘুরি করে। আমি কিন্তু শুধু আমার মামলা নিয়ে পেরেশান ছিলাম না, আমি আমার আশেপাশের মানুষকে যখন দেখতাম হাজিরা দিচ্ছে, বিভিন্ন রকমের কান্নাকাটি করতেছে, তাদের সাথে যখন গল্প করতাম, বাবা লক্ষ লক্ষ মামলা, তখনই শুনছি 55 লক্ষের উপরে মামলা, অন্তত 55 লক্ষ লোক কিন্তু ইনভলভ।
তার সাথে আরও আছে 55 লক্ষ যারা তার সাথে আসতেছে, তার সাথে আরও আছে 55 লক্ষ যারা এটার বিচার করতেছে। এভাবে যদি চিন্তা করেন বিচার ব্যবস্থায় 2 থেকে 3 কোটি লোক ইনভলভ শুধু মামলাবাজিতে, দেশের উন্নয়ন করতে হবে। কিন্তু মানুষের আমরা একটি পক্ষর ধারণা আপনি আবারও এই রাজনৈতিক দল নিয়ে অন্য কিছু করার কথা ভাববেন। আবার মানে কি, আমি তো কখনো রাজনৈতিক দল করি না। আবারও বলতে হলো তাদের কথা, যে আপনি যেমন মানে যারা মনে করে যে ডেস্টিনি আসলে আপনি টাকা আটকে রেখেছেন গ্রাহকের, যারা মনে করে একটি পক্ষ তো এই টাকা আটকে রেখেছে বাদী পক্ষ, সেটা এখন আটকায়নি। তুই বাদী পক্ষ 23 মে 2012 সালে আটকাইছে, ওই যে আটকাইছে ওইভাবেই আটকে আছে। এখন আবার অনেকে মনে করছেন যে আপনি রাজনৈতিক দলকে নিয়ে অন্যদিকে যেতে চান। এবং খুব রিসেন্টলি একটি কথা হচ্ছে যে আপনি নিবন্ধন নির্বাচন কমিশনে বা কোথাও না কোথাও ঘুষ দিয়ে নিবন্ধন নিয়েছেন, এইটা 2 কোটি টাকা ঘুষ দিয়ে আপনি। আমি জানি না, এইটা হচ্ছে কাল্পনিক, মোহন বগুড়া, ভিত্তিহীন, অতি কাল্পনিক একেবারে। এই আলোচনা আসলো, এটা জাস্ট শুনেন, এটাকে বলে রাজনৈতিক স্ট্যান্ডবাজি। আপনার কি মনে আছে বিগত সরকারের আমলে যখন কোনো উত্তর দিতে না পারে রাষ্ট্রপ্রধান কি বলতেছিলেন, আমি তো দেশের দায়িত্ব পাওয়ার জন্য সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করে দিই, আমি এত অনেস্ট, আমি এটা বেচতে পারবো না। এগুলো হচ্ছে, এটাকে ইংলিশে বলে রাজনৈতিক স্ট্যান্ডবাজি। মানে মানুষকে একটা ঝলক দেয়া, না আমি এটা করতে পারবো না। মানে আপনি অনেক সময় ছবিতেও দেখবেন যে অনেক সময় দেখা যায় কি 2 জন মিলে তর্ক করতেছে, হঠাৎ করে একজন চিৎকার দিয়ে বলতেছে, না আমি আপনাকে কোনো ঘুষ দেবো না, মাইরে ফেলতে পারেন, আমি ঘুষ দেবো। মানে মানুষকে শোনাচ্ছে, এটা হচ্ছে স্ট্যান্ডবাজি। আপনি মনে করেন নির্বাচন কমিশন কেন, পৃথিবীর কোনো সংস্থা এইভাবে যদি প্রকাশ্যে ঘুষ খাবে? বর্তমান নির্বাচন কমিশনকে আদারওয়াইজ বিতর্কিত করাটা অত্যন্ত দুঃখজনক, এটা করা ঠিক হয়নি। টাকাটা 2 কোটি টাকা কেমনে দিলাম? ক্যাশ দিয়ে আসছি নাকি চেকে দিছি? চেক করে না কেন? কি আমার সোর্স কি? আমার 12 বছর ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ রাখার পরে আমি এখনো ধারকর্য করে চলি, হোয়ার ইজ মাই সোর্স? আমার এই 2 কোটি টাকা সোর্সটা করতে দেখাক না। সে একটা কাজ করে না কেন? আমি দেখলাম সে বলছে তার কাছে ভিডিও আছে। ভাই ভিডিওটা তুই তাড়াতাড়ি দিয়ে দে সব চ্যানেলে, ওরা দেখাই দিক না, তাইলে তো আমার মুখ বন্ধ হয়ে যায়। এইটা হচ্ছে, হ্যাঁ আমার কাছে অনেক কিছু আছে, এটার বুঝি কোনো আমি কথা বলবো না। যে বেয়াদবি করবে সে বেয়াদব, এটাও বলবো, আবার সে যখন ভালো কাজ করবে সেটার প্রশংসা করবো। বেয়াদবি ওই যে সে আমার নামে যে মিথ্যা কথা বলেছে, রফিকুল আমিন একটা প্রতারক, 1 কোটি লোকেতে টাকা নিচ্ছে। আপনি কি জানেন আমরা লেনদেন করেছি কত লোকের সাথে? ট্রি প্ল্যান্টেশনে 8 থেকে 8.5 লাখ লোকের সাথে, আর আপনার ইয়েতে মাল্টিপারপাসেতে 2 থেকে 2.5 লাখ লোক, সব মিলে 10 থেকে 11 লাখ লোকের সাথে। বলার সময় বলতেছে কোটি লোকের থেকে নিছে, হাজার হাজার কোটি টাকা। আরে বাবা, হাজার হাজার কোটি টাকা তো অভিযোগে নেই। অভিযোগ হচ্ছে এক জায়গায় 1900 কোটি টাকা, আরেক জায়গায় 2300 কোটি টাকা, মোট 4000 কোটি টাকা, যেটা ভুল হিসাব। এই তারেকের সাথে তো অনেকেই যে তার সাথে আমিও গেছি, সহমর্মিতা জানাচ্ছে। আমিও গিয়েছি। আপনার কি মনে হয় যে তার রাজনৈতিক দলটা আপনার রাজনৈতিক দলের জন্য আটকে গেল নাকি? না না, আমার মনে হয় সে যেটা করতে ব্যর্থ হয়েছে, যেটা আমার ধারণা, শুনেছি আমি 60টা উপজেলাতে নাকি সে ইয়ে দেখাইতে পারে নাই। তো সে এখন যেটা করা উচিত, আমি একটা বুদ্ধি দিই তাকে, মাননীয় নির্বাচন কমিশনের দপ্তরে একটা চিঠি দিয়ে জাস্ট সময় নিয়ে আর বাকি 60টা ইয়ে আবার করে দিলে তো হয়। যেমন আমি কিন্তু প্রাথমিক বাছাইতে আসি। ভালো কথা, আপনি আমার প্রশ্নটা উদ্রেক করলেন। আপনারা কিভাবে দেখেন? আপনি তো কখনো রাজনীতি করেননি, হঠাৎ করে রাজনৈতিক দলের সংগঠন কিভাবে করলেন? আমাদের হয়েছে কি, আমাদের এত জেলায় এত কিছু। আচ্ছা, আমাদের কিন্তু জানেন, আমাদের লোকজন তো জানতো অনেকে যে আমি আসলে ভিকটিম এবং আমি কোনো অন্যায় করিনি। তো এরা অপেক্ষা করতেছিল কবে আমি ব্যবসা শুরু করব। যখন এসে দেখছি যে আমাদের ব্যবসা কেন্দ্র দখল হয়ে গেছে, মানে আমরা যেখানে যাব, আমাদের যে অফিসটা এটা দখল হয়ে গেছে, কে করেছে? প্রশান্ত ভূষণ বড়ুয়া। সে তার টোটাল বাহিনী নিয়ে এটা দখল করে বসে আছে। এখন আমি তাকে এটাও রিকোয়েস্ট করছি যে দাদা আপনি আমাকে অন্তত ব্যবসাটা করার একটা পথ দেন, আমি ব্যবসাটা স্টার্ট করে দিই। কিন্তু আমি চাইলেও কিন্তু পারতাম না। কেন জানেন? আমাদের ব্যবসার লাইসেন্সটা কিন্তু কোনো একটা কারণে কিন্তু দিচ্ছে না রাষ্ট্রের কাছে। আমরা গিয়েছি, রাষ্ট্র এখন না এগুলা সম্ভব না, সমস্যা, ডেস্টিনি একটু নাক ছিটকেতেছে। এখন আমি যেটা বলতেছি, এরা কিন্তু আমাকে পছন্দ করে। আমি জাস্ট এদের সাথে একটা ইয়েতে জুমে এসে মিটিং করলাম, কয়েক হাজার লোক, 1000 লোকের মতো। আমি আমার কিন্তু আগে ইচ্ছাটা প্রকাশ করেছি, সত্য কথাটা বলি, যে আমি যদি এখন কিছু করার নেই, যেহেতু আমাকে ডেস্টিনি ম্যানেজমেন্টও রাখে নেই হাসিনার আমলে, 22 সালে আমাকে ম্যানেজমেন্ট থেকে বাদ দেওয়া হয়েছে, এখন নতুন বোর্ডও ঢুকতে দিচ্ছে না, তো আমি কিছু করতে হবে। তো আমি রাজনীতি দল করলে তোমরা থাকবে আমার সাথে? বলছে কেন করবেন? আমি রাজনীতিতে সম্পৃক্ত হয়ে দেশের উন্নয়নে গিয়ে সংসদ পর্যন্ত যাব,
যায় সেখানে আমি বলবো যে আমি বিচার চাই, আমি নির্যাতিত হয়েছি, তারা বলছে আমরা আপনাদের সাথে আছি এবং প্রয়োজনে যত টাকা পয়সা লাগে টুকটাক আমাদের অবস্থান থেকে আমরা খরচ করবো। আপনি জানেন আমার প্রত্যেকটা এই যে রাজনৈতিক দলের যে অফিসগুলো 103টা উপজেলা অফিস, আমাকে কোনো টাকা খরচ করতে হয়নি, এইটা আমার দলীয় কর্মীরা পকেট থেকে খরচ করেছে। আমি আরেকটু জানতে চাই, সেটা হলো যে আরো অনেক অনেক রাজনৈতিক নেতারা এরকম দল করছে, তারা মাঠে কাজ করছে, আপনি কিন্তু ডেস্টিনি করেছেন, এইটা নিয়ে আপনার পরিচিতি আছে ভালো এবং আপনাদের গ্রাহকও আছে, এটা সত্য, কিন্তু রাজনৈতিক কর্মসূচি তো কখনো পালন করেননি। কিন্তু অনেক নেতাদের অনেক দলই কিন্তু নিবন্ধন পেল না, আপনি পেলেন কেন? আচ্ছা, আপনি কি রাজনৈতিক কর্মকাণ্ড মানে বুঝাইতে চাচ্ছেন রাস্তাঘাটে ভাঙচুর করা, রিক্সা অবরোধ করা, আগুন লাগানো আর মায়ের খেয়ে হাসপাতালে? না না, শুধু এটা না, আমি করছি, আমার তৎপরতা আছে। আমার তৎপরতা হচ্ছে কিরকম জানেন? আমার তৎপরতা হচ্ছে টেবিলে, টক শোতে, অনলাইনে, এবং আমি বলি আপনাকে আমাদের যদি একটা প্রচার একটা আছে, আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যদি আপনি এখানে ঢুকেন দেখবেন কি পরিমাণ অ্যাক্টিভিটি আমাদের হয়। আমরা যে কাজগুলো করি না সেটা হচ্ছে আমি রাজনীতিতে শিখাচ্ছি ভাঙচুর, অবরোধ, আন্দোলন আর চিল্লাচিল্লির মানে রাজনীতি নয়। রাজনীতি অহিংস রাজনীতি করা যায়। গান্ধী তো অহিংস রাজনীতি করছিলেন, গান্ধী তো কোনোদিন আপনার করে নাই, ভাঙচুর করে নাই, তাই বলে কি উনি পলিটিশিয়ান ছিলেন না? নেলসন ম্যান্ডেলা, আপনি কি মনে করেন আমেরিকান যারা প্রেসিডেন্ট এখন যে আছে আপনার ট্রাম্প কি রাস্তায় চিল্লাইতে আসতেছে? ইলন মাস্ক যে রাজনীতি করতেছে রাস্তায় চিল্লাইতেছে? এগুলো হচ্ছে কিন্তু জানেন এগুলো অ্যানালগ সিস্টেম বহুত আগের, এগুলো এখন বাদ হয়ে গেছে। এখন ডিজিটাল রাজনীতি। ডিজিটাল কর্মসূচি কেমন পালন করবেন আপনারা? ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মিটিং, জুম এবং গ্যাদারিং। আমরা তারপরেও চিন্তা করেছি আমরা পাবলিকলি একটা এক্সপোজার দিতেই হবে, কারণ পাবলিকলি এক্সপোজার না দিলে পাবলিক মনেই করবে না আমরা আছি। আমরা অলরেডি চিন্তা করেছি আমরা বিভাগীয় শহরগুলোতে 10টা বড় বড় করব। সেটা আমরা যখন আমরা নিবন্ধনটা পেয়ে যাব আমাদেরকে অবশ্যই বিভাগীয় শহরে একটা শোডাউন করতে হবে। রাজনৈতিক দলের কথা যখন বলছি, আপনাকে নিয়ে এই যে আমাদের যে ফেসবুক এবং ইউটিউব পেজে বিভিন্ন কমেন্ট আসছে, দারুণ সমালোচনা করা কমেন্ট আসছে, আপনার সমর্থকদেরও কমেন্ট আসছে। আমি এই কমেন্টের আমরা লাস্ট পার্টে এই কমেন্টের আলোচনা যাব। রাজনৈতিক দল গঠন করছেন, সামনে নির্বাচন, আপনি কি নির্বাচনে প্রার্থী হচ্ছেন, কোথায় হচ্ছেন আর কতজন প্রার্থী দিচ্ছেন? প্রথম কথা হচ্ছে আমি প্রার্থী হচ্ছি না, আমি প্রার্থী হওয়াবো, 300 আসনেই প্রার্থী দেব। আমি নতুন তারুণ্য যারা তরুণদেরকে সামনে নিয়ে আসবো, কিন্তু আই ওয়ান্ট টু বি রেদার মেকার, আমি কারিগর প্রার্থী হচ্ছেন না, এটা কি আপনার পলিটিক্যাল স্ট্যান্ডবাজি? আমার পলিটিক্যাল স্ট্যান্ডবাজি নয়, স্ট্র্যাটেজিটা হচ্ছে দেখেন আমি চেস খেলি, কিন্তু দাবা খেলায় কিন্তু কতগুলো স্ট্র্যাটেজি আছে। সেটা হচ্ছে আমি কি শুরুতেই জিতবো না মিডল গেমে জিতবো না এন্ড গেমে যাব। আপনি স্ট্র্যাটেজি সেট করে ওইভাবে ওপেনিং করবেন, ঠিক এখানেও তাই। আমার স্ট্র্যাটেজি হচ্ছে আমার সংসদে যাইতে হবে কেন? আমার কথা বলার জন্য আমার প্রতিনিধি যাবে। আমি যদি আজকে 300 তরুণকে যদি সামনে নিয়ে আসি, আপনি কি খেয়াল করেছেন গত 20-25 বছরে নতুন কোনো নেতৃত্ব তৈরি হয়নি? হিউজ একটা গ্যাপ, কিন্তু সেই আগে যারা আছে তারাই, আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলতেছি নতুন নেতা তৈরি হয়নি। আপনি কিং মেকার হবেন? আমি কিং মেকার নয়, লিডার মেকার। আই ওয়ান্ট টু ক্রিয়েট দ্য লিডার। আপনার দলকে কি কিংস পার্টি বলা যাবে? আমরা কিংস কুইন্স কোনোর মধ্যে নাই, আমাদের কেউ দেখেও নাই, আমাদের খবরও নেয়নি আমরা কিংস পার্টি। কিন্তু মানুষের মনের মধ্যে কিন্তু দারুণ কৌতূহল, সন্দেহ না বললাম, কৌতূহল যে হঠাৎ করে রফিকুল আমিন একটা রাজনৈতিক দল পেয়ে গেল। হঠাৎ করে হয়নি তো, আমাদেরকে আপনি খবর নেন, নির্বাচন কমিশনে প্রথমবার আমাদেরকে রাখছে অবজারভেশনে। আপনি কি জানেন মাঠ পর্যায়ে কয়বার আমাদেরকে এই হয়রানি করা হয়েছে, এইটা নাই সেটা নাই, এমন কথাও তো বলছে স্থানীয় নির্বাচন কমিশন থেকে, হ্যাঁ আপনাদের সাইনবোর্ডটা ছোট হয়ে গেছে, একটু বড় করেন। তো আমরা কি করবো, মানছি একটু বড় করো। হ্যাঁ আপনাদের ইয়েরা সবাই তো এখানে নাই, বাকিরা গেছে কোথায়? যে আপনার সমর্থকরা, আমরা বলছি তারা তো যিনি চাকরি করে, আপনি কখন চান? ঠিক আছে 20 জনকে নিয়ে হাজির হন। ইভেন দেখা গেছে মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশের 2টি গোয়েন্দা সংস্থা কিন্তু আমাদেরকে প্রচণ্ড রকম করেছে, পর্যবেক্ষণ করেছে, গিয়েছে, দেখেছে, এগুলো আবার সাথে সাথে পোস্ট দিয়েছে প্রচারে। আমরা কিন্তু ছাড় পাইনি। কিন্তু নির্বাচন কমিশনের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলি ওনারা আমাদেরকে চিরুনি অভিযান করেছে। কি কারণে করেছে জানি না, একেবারে চিরুনি অভিযান, যে কোথায় কি। এমনও তো হয়েছে প্রথমবারে আমরা কিন্তু কোয়ালিফাই করছি, প্রায় 100 পাওয়া গেছে, খেয়াল করেন। তারপরে দেখা গেছে 2-4টার মধ্যে নাই, এখানে নাই সেখানে নাই, আমাদের কমে গেছে। কিন্তু
দ্বিতীয় অভিযানে কিন্তু আমাদের অফিস কমে গেছে। আপনার আরেকটি প্রশ্ন রেখে আমি ব্রেকে যাচ্ছি। আপনার নামে কিন্তু অনেক অভিযোগও করেছে নির্বাচন কমিশনে। হ্যাঁ, এইটা এরকম অভিযোগ আছে, আমাকে একটু ধাক্কা দিলে পড়ে যাব। এটি নিয়েও আমি জানতে চাই। আর আমাদের এখানে কমেন্টে অনেকেই অনেক কিছু লিখছে, আমরা এইটারও প্রশ্ন উত্তর দেবো। দর্শক আমাদের সঙ্গে থাকুন, 1 মিনিট পরে ফিরছে। আমাদের সঙ্গে রয়েছেন রফিকুল আমিন। দর্শক, ফিরে এলাম ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারা। আমাদের সঙ্গে রয়েছেন আলোচিত, সমালোচিত, তর্ক এবং বিতর্কের উৎস রফিকুল আমিন। এখানে মোটামুটি তো 1000 কমেন্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, আমরা যেই প্রশ্নের উত্তর চেয়েছিলাম যে আপনি নির্বাচনে কেন যাবেন বা কি করবেন, কিং মেকার কিনা কিংস মেকার, এটার থেকে এখানে আমি দুইজনের কমেন্ট আমি বলি। একজন লিখেছেন যে একটা ভোটও পাবেন না আপনার যদি গ্রাহকের টাকা ফেরত না দেন, একটা ভোটও পাবেন না। আর একজন লিখেছেন যে আপনারা যদি কর্মসূচি নিয়ে পথে নামেন তাহলে তারা বুঝিয়ে দিবে যে কর্মসূচি কাকে বলে। এটা আরেকটু কড়া ভাষায় বলেছেন। আর এছাড়া আবার অনেকে আপনাকে স্বাগতও জানিয়েছেন। আমি নেগেটিভগুলাই বললাম। এই হলো অবস্থা। আপনি তাহলে নির্বাচনের মাঠে কি অবস্থা আপনার? আমি আগে ওইটার উত্তর দিই। সে যেটা লিখতে চাইছে সেটা হচ্ছে একটা ভোট পাবেন না, মানে ওর নিজের ভোটটা আমি পাবো না, এইটাই বুঝাই চাইছে, ওইভাবে লিখছে। এটা অনেকে লিখেছেন যে আপনি বলে খুব কৌশলী কথা বলেন। কৌশলী নয়, দেখেন আমি চেস প্লেয়ার, ট্যাকটিস বলে এটাকে। সে বলতে চাইছে সে কি সব ভোটের মালিক, সে একটা ভোটের মালিক, এই জন্য বলছে একটা ভোট পাবেন না। আমি এটা মেনে নিছি। তাও আমি বলবো সে এখন রাগ করে বলছে না, দেখবেন আমার যখন ব্যালট বাক্সে সে যাবে তখন কিন্তু চুপিসারে দিয়ে দেবে কিন্তু ভোটটা, বলবে আমি মুখে বলছি এটা দিয়ে দিলাম। কারণ আমার এতটুকু কনফিডেন্স আছে, যারা আমার সাথে অন্তত একটা বছর কাজ করেছে তাদের যদি নৈতিকতা থাকে, নীতিবোধ থাকে, তারা আমাকে সমর্থন করে ভোট দেবে, নাইলে তারা তাদের বিবেকের কাছে কিন্তু দায়ী থাকবে। কারণ আমি কিন্তু রাজনীতি দলটা আমার জন্য করছি না। আমার এই বয়সে বা আমার এখনকার অবস্থানে রাজনীতি করে পারমিট নিয়ে মন্ত্রী হয়ে টাকা পয়সা কামায় রাজা বা গাড়ি বাড়ি করার কিন্তু এখন কোনো সময় নাই। আমি নিজে ইনশাল্লাহ যতটুকু অবস্থায় আছি, যতটুকু আল্লাহ আমাকে দিয়েছে আমি খেয়ে পরে যেতে পারবো। তাহলে রাজনীতি করছি কার জন্য? মানুষের জন্য। আমি বলে দিলাম একদম সত্য কথা। দেখেন আমার দলের নাম কি, আম জনগণ, সাধারণ মানুষের জন্য করছি। আমার রাজনীতি হবে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, শ্রমিক, পুলিশ, যারা তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর লোক। আরেকটা গ্রুপ আছে যারা মধ্যবিত্ত এবং ভিকটিম কর্নার হয়ে রয়েছে,
যারা এমন লোক, আমি এমন লোকও দেখছি যে বৈষম্যের শিকার, সেটা সরকারি চাকরিজীবী বলেন আর আপনি বিভিন্ন রকমের ক্ষেত্রে বলেন। আমি একটা জায়গায় জানেন সমতা আনতে চাই, ন্যায্য হিস্সা আনতে চাই নারীদের ক্ষেত্রে। নারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করব, শিশুদের শিক্ষার জন্য কাজ করব, তাদের জন্য মেট্রিক পর্যন্ত শিক্ষা ব্যবস্থা ফ্রি করা হয়, কোনো বেতন দিতে পারবে না। কারণ কি জানেন, নাহলে সে করে কি, সে যে টাকা মা বাবা খরচ করে এটা ওঠানোর জন্য ঘুষ খাওয়া শুরু করে। তারপর আসেন যে বৈষম্য, যে আপনার চাকরি ক্ষেত্রে, এইটাকে আমি ইয়ে করতে চাই। সবচেয়ে বেশি বিড়ম্বনা যেটা, বিচার ব্যবস্থায় ট্রান্সপারেন্সি আনতে চাই, যেখানে আপনার এই যে লেনদেন চলে, রায় এদিকে যায় ওইদিকে যায়, সব কিছু হইতে হবে একেবারে ট্রান্সপারেন্ট। আমি এখন এইগুলো প্রকাশ করব না প্রকাশ্যে, আমার কাছে প্রযুক্তি আছে কিভাবে, আমি বলে দিই আজকে আপনাকে, আমার কাছে প্রযুক্তি আছে কিভাবে মাত্র 2 বছরের মধ্যে দুর্নীতি জিরো করা যায়, মানি লন্ডারিং বন্ধ করা যায়। প্রকৃত মানি লন্ডারিং চেষ্টা করে কোনো একটি ব্যক্তি 1টি টাকা দেশের বাইরে পাঠাতে পারবে না, একটা লোক দুর্নীতি করে ঘুষ খেয়ে বাঁচতে পারবে না। সিস্টেম, আপনি কি জানেন আমাদের দেশে কেন মানুষের এই অধঃপতন? নট বিকজ দে আর ডিসঅনেস্ট অর অনেস্ট। আপনি দেখেন এই লোকগুলো যখন বিদেশে যায়, দেখেন না কত সুফি হয়ে যায়, একদম ভালো হয়ে যায়। তার কারণ কি? সিস্টেম। আপনি যখন সিস্টেমের মধ্যে থাকবেন তখন আপনার অনেক কিছু করা সম্ভব। আমি কিন্তু সিস্টেমটাকে চেঞ্জ করতে চাই। আমি কিন্তু কাজ করছি কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, আমার অভিযোগ, আমার সমালোচনা কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে নয়, ইভেন কোনো রাজনৈতিক সংগঠনের বিরুদ্ধেও নয়। আমার অভিযোগ রাষ্ট্রীয় ব্যবস্থার উপরে। এটাকে পরিবর্তন করতে হবে। এটা কেন জানি তারা পরিবর্তন করতে চাচ্ছে না। এইটা একটা খুজলির মতো, অনেক ফকির আছে দেখবেন, কিছু খুজলি আছে এটাকে শুকাইতে চায় না, কারণ এটা শুকালে তার ভিক্ষা বন্ধ। এর রাষ্ট্রেরও কিন্তু একটা খুজলি আছে যেটা কেউ ঘাস শুকাইতে চায় না, কারণ এটা বদলে। ফকির তো ওই খুজলি দেখায় ব্যবসা করে। রাষ্ট্রেরও যে আপনি মজার ব্যাপার তো, যেমন একটা কথা বলি, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ইস্যু বলি, ট্রাফিক জ্যাম। আপনি কি জানেন ট্রাফিক জ্যাম বন্ধ করার জন্য খুব বেশি হলে 3 থেকে 6 মাস সম্ভব, 6 মাসে সম্ভব, কিন্তু এটা আটকে রাখছে একটা বিশেষ গোষ্ঠী। এটার মধ্যে বিজনেস আছে, কিন্তু দেয়ার ইজ এ হিউজ বিজনেস ইন ট্রাফিক জ্যাম। আপনি যদি দেখেন, অথচ দেখেন ম্যান আওয়ার কত লস হয়। আমি জেলে ঢুকার আগে জানতাম শুধু ঢাকা শহরেই ট্রাফিক জ্যামে আপনার ম্যান আওয়ার নষ্ট হয় 500 কোটি টাকা দৈনিক। এটা কিন্তু দৈনিক। আমি বের হওয়ার পর একদিন দেখি এটা 900 কোটিতে গেছে। কারণ এই আপনি যেই সময়টা বসে আছেন, এটা তো আপনি কাজ করতে পারতেন। কত রকমের লস জানেন, ইঞ্জিনের তেল পড়াইতেছে, মেশিন নষ্ট হচ্ছে। তো এই যে একটা রাষ্ট্রীয় ব্যবস্থা, এই যে ট্রাফিক জ্যাম, এইটাকে পর্যন্ত আমরা ইয়ে করতে পারতেছি না, সংস্কার করতে পারতেছি না। এর একটা কারণ হচ্ছে সদিচ্ছার অভাব। আচ্ছা, আমরা অনুষ্ঠানে আরেকটি বিষয় জানেন, কনভেনশনাল যে রাজনৈতিক দল এখন আছে, আপনি আওয়ামী লীগের সময় আপনার আপনার যে ডেস্টিনি, যদি আমরা নেগেটিভলি বলি ফুলে ফেপে বড় হয়, বা যদি পজিটিভলি বলি অনেক ব্যবসার করে এবং অনেক সমর্থক আনে, কিন্তু সেখানে কিন্তু আপনি আওয়ামী লীগের পুরোটা সময় জেলখানায় ছিলেন। ঠিক এই মুহূর্তে আপনার এই রাজনৈতিক দল গঠনের পরে আপনাকে নিয়ে কি মানুষ কেন আস্থা পাবে আপনার সমর্থক ছাড়া? না, দেখেন রাজনীতি কিন্তু এটা আমার অবসরের বিনোদনের মতো। আমি কিন্তু শুধু ব্যবসা করি না, আমি দাবাও খেলি, আমি আরও অনেক কিছু করি। রাজনীতি এখন হয়ে গেছে আমার একটা হবি। এটা আমি হবি হিসাবে নিচ্ছি, কিন্তু সিরিয়াস হবি। এই হবিতে কিন্তু আমি রাষ্ট্র সংস্কারের জন্য কাজ করি, কারণ আমার এখান থেকে কিন্তু রাজনীতি করে এখান থেকে কোনো স্বার্থ আদায়ের দরকারই নেই। যে কারণে আমি বলছি, এটার প্রমাণস্বরূপ আমি নিজে প্রার্থী হতে চাই না, নিজে এমপি হতে চাই না, নিজে মিনিস্টার হতে চাই না। আমার মজার ব্যাপার হচ্ছে, আমাকে একদিন একজন বলতেছে, স্যার আপনি তো এইবার চাইলে মন্ত্রী হতে পারবেন। আমি তুমি আমাকে এইভাবে অপমান করলা কেন? আমি বললাম কেন? সে বলে কেন স্যার আপনি রাগ করছেন? আমি হ্যাঁ, আমি মন্ত্রী হবে কেন? তাহলে আমি মন্ত্রী বানাবো। হবা তুমি মন্ত্রী, আসো আমার দলে জয়েন করো, তুমি আমার সাথে থাকো, আমি তোমাকে লিডার বানাবো, তোমাকে শিখাবো কিভাবে সংসদে যেতে হয়, আসো। খুশি হয়ে গেছে। কিন্তু সে দেখেন, আমি রাজনীতি করি না, এটা একটা ভুয়া অপবাদ দিচ্ছে। আমি মেট্রিক পরীক্ষা পাশ করার পরে মরহুম শহীদ জিয়া রহমান সাহেব যখন ক্ষমতায় আসে, আমি তখনই কিন্তু বিএনপিতে জয়েন করি। করার পরে আমি ছেড়ে দিলাম কবে? সাত্তার সাহেব যখন রাষ্ট্রপতি হলেন, জিয়া রহমান সাহেব যখন মারা গেলেন, আমাদের ওই দিনকার পরীক্ষা শেষ হয়ে গেছে, ইন্টারমিডিয়েটে আমি ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা দিচ্ছিলাম। যখন শুনছি উনি মারা গেছে, হল ভেঙে গেছে। তারপর সাত্তার সাহেব ক্ষমতায় আসলেন, রাষ্ট্রপতি হলেন। এরশাদ সাহেব ক্ষমতায় যখন আসলেন, তখন আমি রাগ করে রাজনীতি ছেড়ে দিছি। কারণ আমি কিন্তু এরশাদ সাহেবের আমলে কিন্তু নির্যাতিত হয়েছি। আমাকে উঠাই নিয়ে গেছে, কিন্তু আমাকে উঠাই নিয়ে হলে বাইন্ধে রেখে আমাকে মারবে। তখন আমাকে কোনো একজন রাজনীতির নেতা ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে বলছে যে আপনি চলে যান, আপনি চলে যান। শুধু চলে যাওয়া বলে না, কিন্তু আপনি তাড়াতাড়ি দেশ ছাড়েন। আমি কিন্তু দেশ ছাড়ছি, কিন্তু এরশাদের আমলে।
তৎকালীন সরকারের অত্যাচারে। এখন সবাই বলতেছে আমি নাকি কোনোদিন রাজনীতি করিনি। ভাই আমি একটা জিনিস বুঝি না, রাস্তাঘাটে মাইর খেয়ে রক্ত ঝরানো আর জেলে যাওয়া, আর আমি বলবো আমার এতগুলা মামলা, এটা দিয়ে বুঝি রাজনৈতিক নেতা বোঝা যায়? আচ্ছা, আমার শেষ কয়েকটি প্রশ্ন রয়েছে। ডেস্টিনির গ্রাহকদের টাকা কবে ফেরত পাবেন এটা তো বললেন, হঠাৎই রাজনৈতিক আমি দল করলেন আরেকটু এটা সম্পর্ক বললেন। বলি, ডেস্টিনির গ্রাহকদের টাকা এইটা যদি রাষ্ট্র সদিচ্ছা থাকে, রাষ্ট্র যদি অনুমতি দেয়, বর্তমান যে বোর্ড আছে তারাও দিতে পারবে, শুধু এই বোর্ডে দিতে পারবে, কিন্তু শুধু তাদেরকে যেটা দিতে হবে, বর্তমান বোর্ডকে রাষ্ট্র যেটা করতে হবে, 3টা কাজ করতে হবে। তাদেরকে ব্যবসা করার লাইসেন্সটা দিতে হবে, তাদের ব্যাংক অ্যাকাউন্টটা খুলে দিতে হবে, তাদের অধীনে সম্পত্তিগুলো দিতে হবে। রফিকুল আমিনের দরকার নেই, বিশ্বাস করেন। আমার ছোট ছোট দুটি প্রশ্ন, আপনার নামে আর কয়টি মামলা আছে? আমার নামে আসলে মামলা বলতে গেলে যেটা বড় মামলা ছিল দুদকের, এছাড়া আমার নামে আর কোনো, এখন 2টা মামলা হয়েছে 19 সালে যে আমি প্রতারণা করছি, এগুলো আমি জামিন নিয়ে নিছি। এই ছাড়া একটা করে 19 সালে না, একটা করেছে চিটাগাং বোধহয় 19 সালে বা 18 সালে, আর ঢাকাতে করছে 2টা 19 সালে। আর 3টাই ছিল কত টাকার শুনবেন? একটা ছিল 5 লক্ষ টাকার, একটা 7 লক্ষ টাকার, একটা 42 লক্ষ টাকার। এগুলা কিন্তু দুদকের মামলার নিষ্পত্তি হওয়ার আগে এই মামলা করেছে, যে কারণে এগুলা কখনো এগুলো আমলে আসে নাই। এগুলো আমার জামিন দিয়ে দিয়েছে। এটাতে জেনারেল হারুন সাহেব ছিলেন, হোসেন সাহেব ছিল, আরও অনেকে আছে যারা বিদেশে আছে, তারাও আসামি। ওগুলো নেহায়ত সামান্য টাকার মামলা। ওগুলো তারা কেন করেছে? ওদের দোষ নাই, কিন্তু তারা দেখতেছে যে আপনার কোম্পানি কবে খুলবে আর কবে আমি টাকা পাবো, আমি কতক্ষণ অপেক্ষা করব। কথা কিন্তু ঠিক, আমি কিন্তু ওদের পক্ষ নিয়ে কথা বলবো। এই মানুষগুলোর কিন্তু টাকা বেশি না, কিন্তু কারো 5,000, কারো 10,000, এইভাবে 5 থেকে 7 লক্ষ টাকা। এরা দেখেন কি বোকা, এরা মামলাটা করে উকিলে যা খরচ দিয়েছে, এরা সোজা আমার কাছে আসলেই হয়, কিন্তু আইসা বললে হয় যে স্যার আমাদের এই টাকাগুলো আপনার ব্যক্তিগত উৎস থেকে দেন। কারণ কি জানেন, আমি আপনার কাছে বলতে আপত্তি নাই, আমি কিন্তু ব্যক্তিগত উৎস থেকে অনেক টাকা দিয়েছি। আমার ব্যক্তিগত উৎসের আমি জানি না। আমার প্রশ্ন হলো, আপনার আসলে কত টাকা আছে? আমার ক্যাশ টাকা কয়েক লাখ টাকা এখনকার অ্যাকাউন্টে মানে আমি দুটোই বলি, আপনার বৈধ এবং অবৈধ কত টাকা আছে? আমার যা আছে পুরোটাই বৈধ, কারণ আমার টাকার পরিমাণে তো কম, অবৈধ হওয়ার সুযোগ নাই। তো আমার দুদক যেটা আটকাইছে সেই টাকা হবে ধরেন 1 কোটি থেকে 1.5 কোটি টাকা, যেটা দুদক আটকে রাখছে এখন পর্যন্ত। এটা হলো জেলে ঢুকার আগে। আর জেল থেকে বাইরে হওয়ার পরে আমার অ্যাকাউন্টে 2-3 লাখ টাকা হবে, এর বেশি হবে না, কারণ এটা আমার রানিং ক্যাশ। এখন কথা হচ্ছে বৈধ অবৈধ কেমনে হবে? আমি যদি আয়কর না দিয়ে থাকি, আমার আয়কর কিন্তু আপডেট, একেবারে আপডেট। আচ্ছা, শেষ আপনাদের কমেন্টের থেকে আমরা যে তারেক টাকা খাইছে, ডেস্টিনি নিয়ে বাজে কথা বলতেছে, এটা হলো আপনার দলের একজন সমর্থক লিখেছে। আরেকজন লিখেছে ডেস্টিনি এখন ডেস্টিনিটা আর করে লাভ নাই দেখে রফিকুল আমিন এখন জনগণ পার্টি নিয়ে আবারও প্রতারণার ফাঁদ খুঁজছে। ডেস্টিনির লাভ নেই, এটা ভুল। এটা হলো কমেন্ট। হ্যাঁ, আমি বলতেছি, আমি কিন্তু ডিটারমাইন যে আইন যদি আমাকে আদারওয়াইজ জাস্টিফাই না করে, আমি ডেস্টিনি ব্যবসা শুরু করতে চাই আমার টিল ডেথ পর্যন্ত। কারণ ডেস্টিনি কিন্তু আমার চাইল্ড, এটা দিয়ে আমার পরিচয়। আমাকে কিন্তু সবাই ডেস্টিনির রফিকুল আমিন হিসাবে চিনে, আগামীতেও কেউ জনগণ হিসাবে চিনবে না। জনগণ কিন্তু আমার সাইড পরিচয়। আমি দর্শকদের কাছে ওয়াদা করতেছি যে আপনারা আমার সাথে থাকেন। আমি ডেস্টিনি ইনশাল্লাহ আগামী নির্বাচনের পরে, নির্বাচনের আগে পারবো কিনা জানি না, নির্বাচনের পরে নির্বাচিত সরকারের সাথে আমি আপোষে বসবো। আমি তাদের কাছে অনুরোধ করব যে আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের ব্যবসা করার সুযোগ দেন, আইনের মধ্যে রেখে করতে দেন আমাকে। আমার কথা হচ্ছে আমরা আইনের বাইরে যেতে চাই না। নির্বাচিত সরকার আমাদেরকে একটা বাউন্ডারি দেখ, এই তোমার ল বাউন্ডারি, এর ভিতরে থেকে করো। আমি ডেস্টিনির ব্যবসা বন্ধ হইতে ইনশাল্লাহ দেব না, এইটা হইতেই হবে। কারণ ডেস্টিনি কোনো অপরাধ করে নাই, মনে রাখেন। ডেস্টিনি কোনো অপরাধ করে নাই, তার প্রমাণ হচ্ছে ডেস্টিনির বিরুদ্ধে কিন্তু দুদক মামলা করে নাই, একটা কোম্পানির বিরুদ্ধে মামলা করে নাই, মামলা করেছে ব্যক্তিদের বিরুদ্ধে। রফিকুল আমিন কীভাবে লেখা জানেন এজাহারে? রফিকুল আমিন গং, তার মানে আমার সাথে আরও আছে ধরেন 45 জন। আর একটা শেষ কমেন্ট করবো, একজন লিখছে ভাই আপনি পাগল নাকি? কাকে? আপনাকে বলছে। আমি আসলে দেশ পাগল, ডেস্টিনি পাগল, ব্যবসা পাগল এবং সততার পাগল, এইভাবে বললে আমি আসলে পাগল। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন রফিকুল আমিন। রফিকুল আমিন নিয়ে অনেক আলোচনা রয়েছে, অনেক সমালোচনা রয়েছে। আমরা যে আলোচনাটি
বৃহৎ পরিসরে রয়েছে, সেটি হলো ডেস্টিনি 2000 এবং ট্রি প্ল্যান্টেশন। তিনি গাছ বিক্রি করে টাকা মানি লন্ডারিং করেছেন। তিনি মানে যাই হোক, আমাদের দেশে তো যেটাই যে বিষয়টি আছে সেটি হলো যে একজন মানুষের পেছনে তার অর্থ সম্পদের জায়গাটিকে আমরা অনেক বেশি গুরুত্বের সঙ্গে প্রচার করি। সেই রফিকুল আমিন, আলোচিত সেই রফিকুল আমিন ছিলেন আজকে আমাদের সঙ্গে। আমরা যতটুকু পেরেছি আমরা তার কাছে জানতে চেয়েছি, এবং তিনি এখন নতুন একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন। জানি না সেখানে তার সফলতা থাকবে না বিফলতা থাকবে না, সেখানে সমালোচনা থাকবে। তবে এটির জন্য আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে যে রাজনৈতিক দল নিয়ে আসলে তিনি কোন উদ্দেশ্য সফল করেন বা কোন উদ্দেশ্য নিজের পকেটে তোলেন। শেষ করছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।